আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা খুব পরিচিত কিন্তু সাংঘাতিক রকমের আবেগপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বিচ্ছেদের গান তো আমরা সবাই কখনো না কখনো শুনেছি, তাই না? কিন্তু প্রেমের কবর হয়ে যাক গানটার কথাগুলো যদি আমরা একটু গভীরভাবে খেয়াল করি, দেখবেন সেখানে প্রেমের বিষাদের এমন একটা রূপ লুকিয়ে আছে যা সত্যিই নাড়িয়ে দেওয়ার মতো। এটা জাস্ট একটা গান না, বরং একটা ভাঙা হৃদয়ের আর্তনাদ। আজ আমরা ঠিক এই অন্তর্নিহিত অর্থটাই ডিকোড করার চেষ্টা করব। তো শুরুতেই চলুন একদম আবেগের কেন্দ্রবিন্দুতে চলে যাই। আমি তোমায় ভুলে যেতে চাই, ভুলতে যে পারি না। খেয়াল করে দেখুন কি অদ্ভুত একটা স্ববিরোধিতা। একদিকে অতীতের সবকিছু মুছে ফেলার জন্য তীব্র একটা হাহাকার, আর অন্যদিকে সেই স্মৃতিকেই আবার আঁকড়ে ধরে রাখার এক অদ্ভুত অক্ষমতা। জাস্ট এই এক লাইনের মাধ্যমেই কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে ভুলে যাওয়াটা আসলে কোনো অপশন না, বরং এটা এমন একটা মানসিক যুদ্ধ যেখানে মানুষ বারবার হেরে যায়। আমাদের প্রথম পর্ব প্রেমের বিষাদময় সূচনা, সম্পর্ক ভাঙার যন্ত্রণা। একটা সম্পর্ক যখন ভেঙে যায় তখন সেই মুহূর্তটা আসলে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে সেটা এই লাইনটা থেকেই বেশ বোঝা যায়। প্রেমিকটা কখনো চায় না। গানের কথায় এটা সত্যি খুব মর্মান্তিক একটা রিয়েলাইজেশন। সত্যি বলতে কোনো প্রেমিক বা প্রেমিকাই কিন্তু কখনোই মন থেকে চায় না যে তাদের প্রেমের কবর হোক বা সম্পর্কটা শেষ হয়ে যাক। প্রেমের এই মৃত্যু সবসময় ভীষণ অনাকাঙ্ক্ষিত, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটাই ঘটে যায়, আর তখন সেটাকে মেনে নেওয়া ছাড়া আসলে আর কোনো উপায়ই থাকে না। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, স্মৃতির নির্মম বন্দি দশা এবং অতীত অনুভূতির ফাঁদ। সম্পর্ক শেষ হয়ে গেলেও অতীতের অনুভূতিগুলো কিন্তু এক ধরনের ফাঁদ তৈরি করে। এখানে আকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে দারুণ অথচ খুব বেদনাময় একটা তুলনা টানা হয়েছে। একদিকে বলা হচ্ছে প্রেমের কবর হয়ে যাক, মানে এটা একটা লজিক্যাল সিদ্ধান্ত, সবকিছু মাটিচাপা দেওয়ার ইচ্ছা। কিন্তু রিয়ালিটি কি বলছে? কোথায় তোমায় ধরে রাখি? হৃদয়টা ভাঙা না, মানে হৃদয় তো এমনিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে আছে, তাই না? সেই ভাঙা হৃদয়ের খাজে খাজের প্রিয়জনের স্মৃতি কিভাবে সযত্নে লুকিয়ে রাখা পসিবল, এটা আক্ষরিক অর্থে একেবারে অসম্ভব একটা ব্যাপার। আমাদের তৃতীয় পর্ব, ধূপের মতো নীরব দহন, ভিতরের নিঃশব্দ কষ্ট। গানের মাঝের অংশগুলোতে আমরা আরও গভীর একটা রূপকের দেখা পাই। বলা হয়েছে, আমায় দোষী ভেবে পাষাণে লিখো নাম না। একটু ভাবলেই বোঝা যায় এই লাইনটার মাধ্যমে চরম একটা দুর্বলতা ফুটে উঠেছে। সম্পর্ক ভাঙার পর সাধারণত একে অপরকে ব্লেম করার বা দোষারোপ করার একটা সাধারণ প্রবণতা থাকে, কিন্তু এখানে কাতর অনুরোধ করা হচ্ছে যেন চিরকালের জন্য অপরাধী হিসেবে দাগিয়ে দেওয়া না হয়। কোনো তিক্ততা নয়, বরং একটা শান্তিপূর্ণ সমাপ্তির আকাঙ্ক্ষা কাজ করছে এখানে। পাথরের নাম লেখার অর্থই তো চিরস্থায়ী কলঙ্ক, আর সেই কলঙ্ক এড়ানোর আকুতিটাই এখানে খুব স্পষ্ট। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই ধূপের মতো পুড়ে যাওয়ার রূপকটি। ধূপ যেমন নীরবে নিজেকে জ্বালিয়ে ছাই করে দেয়, কোনো শব্দ করে না, ঠিক তেমনি ভেতরের যন্ত্রণায় নীরবে দগ্ধ হওয়ার কথা বলা হয়েছে এখানে। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এই দহন নিয়ে কারো কাছে কোনো নালিশ নেই। গানের কথায় একদম স্পষ্ট বলা আছে, কারো কাছে নালিশ তো নাই। এটা আসলে অদ্ভুত এক ধরনের নির্লিপ্ততা, মানে নিজের ধ্বংস হয়ে যাওয়াটাকে মুখ বুঝে মেনে নেওয়ার এক চরম দৃষ্টান্ত। চলুন চলে যাই চতুর্থ পর্বে, আত্মত্যাগ ও বিদায়, নিঃস্বার্থ ত্যাগের রূপ। কিভাবে ব্যক্তিগত কষ্ট আস্তে আস্তে একটা নিঃস্বার্থ ত্যাগে পরিণত হয় তার চমৎকার একটা ইমোশনাল জার্নি আমরা এখানে দেখতে পাই। প্রথম ধাপটা হলো অবিরত কান্না বা কেঁদে কেঁদে দিন পার করা। এরপর আসে দ্বিতীয় ধাপ, জীবনের কাছে হার মেনে নেওয়া, যখন মনে হয় যে না, আর কিছুই করার নেই। আর সব শেষে আসে তৃতীয় এবং সবচেয়ে মহৎ ধাপটা, নিজের সমস্ত দুঃখ একপাশে সরিয়ে রেখে প্রিয় মানুষটার সুখ কামনা করা। আমি চাই তুমি সুখী হও। এটা আসলেই একটা নিঃস্বার্থ সমর্পণ। এই মুহূর্তটা সত্যি বলতে ভীষণভাবে নাড়া দেওয়ার মতো। আমি কি জীবনের কাছে হার মেনেছি আর আমার করার কিছু ছিল না? এইটা হচ্ছে চরম অসহায়ত্ব আর ভাগ্যের কাছে আত্মসমর্পণের একটা চূড়ান্ত স্বীকৃতি। আসলে অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেখানে হাজারো চেষ্টা সত্ত্বেও নিয়তির কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায়ই থাকে না। ঠিক এই নির্মম সত্যটাই এখানে দারুণভাবে ফুটে উঠেছে। চলে এলাম পঞ্চম এবং শেষ পর্বে, চিরন্তন বেদনার পরিণতি, যন্ত্রণাদায়ক উপলব্ধি।
গানের একদম শেষ অংশে এসে আমরা ৩টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক উপলব্ধির মুখোমুখি হই। প্রথমত, কপালের লেখা হিসেবে নিজের ভাগ্যকে পুরোপুরি মেনে নেওয়া। দ্বিতীয়ত, প্রিয় মানুষটার কাছ থেকে পাওয়া দুঃখকে শেষ উপহার হিসেবে গ্রহণ করা। আর সবচেয়ে মর্মান্তিক উপলব্ধিটা হলো ভালোবাসা হারানোর পরেই কেবল বোঝা যায় যে ভালোবাসার আসল নামই হলো বেদনা। এটা ভীষণ করুণ একটা আত্ম আবিষ্কার, তাই না? গানের স্ট্রাকচারটার দিকে তাকালে খেয়াল করবেন এটা বারবার একটা নির্দিষ্ট জায়গায় এসে আটকে যায়। একেবারে শেষে এসে অন্তহীন প্রতিধ্বনির মতো বাজতেই থাকে, আমি ভুলতে যে পারি না। এটা কিন্তু একটা জিনিস খুব ভালো করে প্রমাণ করে দেয়, যতই যৌক্তিকভাবে মেনে নেয়ার চেষ্টা করা হোক না কেন বা যতই আত্মত্যাগ করা হোক না কেন, স্মৃতির এই আবর্ত থেকে আসলে কোনো মুক্তি নেই। এই চক্রটা চলতেই থাকে। তো পুরো বিশ্লেষণটা শেষে একটা গভীর এবং বেশ অস্বস্তিকর প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি ভালোবাসার চূড়ান্ত উপহার হয় চিরন্তন বেদনা আর এমন এক স্মৃতি যা থেকে পালানোর কোনো পথই নেই, তবে কি সত্যি সত্যি কখনো প্রেমের কবর দেওয়া সম্ভব, নাকি এই প্রেমের কবর ধারণাটা শুধুই একটা অসম্ভব মিথ? এই প্রশ্নটাই আজ সবার ভাবনার জন্য রেখে গেলাম। আশা করি চিরচেনা এই কথাগুলোর পেছনে লুকিয়ে থাকা গভীর অর্থটা আজ আমরা সবাই একেবারে নতুনভাবে উপলব্ধি করতে পেরেছি।